শুভ সকাল দর্শক মণ্ডলী। আমরা সবাই জানি, যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে নির্দিষ্ট জনসমষ্টি ও সরকার থাকে এবং ওই ভূখণ্ডের জনসমষ্টি ও প্রতিষ্ঠানের উপর ওই সরকারের কার্যকর নিয়ন্ত্রণ থাকে, তখন সেই ভূখণ্ড রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন না করা পর্যন্ত প্রতিষ্ঠিত এমন রাষ্ট্রকে ডিফ্যাক্টো বা কার্যত রাষ্ট্র বলা হয়। ডিফ্যাক্টো বা কার্যত রাষ্ট্র আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করলে সেই রাষ্ট্রকে ডিজুর বা আইনত রাষ্ট্র বলা হয়। কোনো রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আবশ্যক নয়, বরং স্বীকৃতি দানের ফলে স্বীকৃতিদানকারী রাষ্ট্র স্বীকৃত রাষ্ট্র গঠনের কাজটির বৈধতা স্বীকার করে এবং স্বীকৃত রাষ্ট্র স্বীকৃতিদানকারী রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের সুযোগ পায়। ডিফ্যাক্টো বা কার্যত রাষ্ট্রের অস্তিত্ব না থাকলে স্বীকৃতির মাধ্যমে কোনো ডিজুর বা আইনত রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। ডিফ্যাক্টো বা কার্যত রাষ্ট্র হিসেবে স্বাধীন বাংলাদেশ কখন প্রতিষ্ঠিত হয়েছিল তা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, দৈনিক পাকিস্তান পত্রিকার 2 মার্চ 1971 সংখ্যায় বঙ্গবন্ধুর ডাক শিরোনামে লিড নিউজ প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, শেখ সাহেব বলেন, 7 কোটি বাঙালিকে শোষণ করা এবং বাংলাদেশকে ঔপনিবেশিক বাজার হিসেবে ব্যবহার করা দেশবাসী আর বরদাস্ত করবেন না। তিনি বলেন যে বাংলাদেশকে উপনিবেশ ও বাজার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না, অর্থাৎ পাকিস্তানের ঔপনিবেশিক শাসন হতে বাংলাদেশকে মুক্ত করার ঘোষণা 1971 সালের 1 মার্চেই দেওয়া হয়েছিল। মূলত এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। দৈনিক পাকিস্তান পত্রিকার 3 মার্চ 1971 সংখ্যায় বঙ্গবন্ধুর কর্মসূচি শিরোনামে লিড নিউজ প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, শেখ মুজিব বলেন যে বাঙালিদের আর দমিয়ে রাখা যাবে না এবং তারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে সংকল্পবদ্ধ। অর্থাৎ 1971 সালের 2 মার্চে পুনরায় স্বাধীন বাংলাদেশের সংকল্প ঘোষণা করা হয়েছিল। 1971 সালের 5 মার্চ দৈনিক পাকিস্তান পত্রিকায় ঢাকা বেসামরিক শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে শিরোনামে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, এনার খবরে বলা হয় যে ক্রমাগত হরতাল ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অফিস আদালতে না যাওয়ার জন্য কর্মচারীদের প্রতি শেখ মুজিবের আহ্বানের ফলে পূর্ব পাকিস্তানে বেসামরিক শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। অর্থাৎ 1971 সালের 4 মার্চেই তৎকালীন পূর্ব পাকিস্তান ভূখণ্ডে পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ বা সার্বভৌম ক্ষমতা ভেঙে পড়েছিল। 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসভায় শেখ মুজিবুর রহমান ভাষণ দেন। সেই ভাষণে তিনি বাংলাদেশ পরিচালনা সংক্রান্ত 10 দফা নির্দেশনা প্রদান করেন। 8 মার্চ হতে পরবর্তী 7 দিনের জন্য এই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নির্দেশে আওয়ামী লীগের পক্ষ হতে ব্যাখ্যা ও নির্দেশনা আকারে আরও কিছু বিধান জারি করা হয়। শেখ মুজিবুর রহমান 14 মার্চ রাতের শেষ প্রহরে পূর্বে জারিকৃত নির্দেশনাগুলো বাতিল করে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নতুন 35 দফা নির্দেশনা ঘোষণা করেন। 16 মার্চের দৈনিক পত্রিকাগুলো সেই নির্দেশনা সম্বলিত প্রতিবেদন প্রকাশ করে। দৈনিক সংগ্রাম পত্রিকার 10 মার্চ 1971 সংখ্যায় গোলাম আজমের বিবৃতি, অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার ও ক্ষমতা হস্তান্তরের আহ্বান শিরোনামে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রতিবেদনে গোলাম আজমের বিবৃতির বরাতে লেখা হয়, প্রত্যেককেই জানে যে বর্তমানে এ প্রদেশে কোনো প্রশাসন ব্যবস্থা নেই। বর্তমানে শেখ মুজিবুর রহমানই কার্যত প্রশাসক এবং সরকারি কর্মচারী সহ সকল জনসাধারণ একমাত্র তার নির্দেশই পালন করছে। গোলাম আজমের বক্তব্য থেকে এটি পরিষ্কার যে 1971 সালের 9 মার্চের আগেই তৎকালীন পূর্ব পাকিস্তান ভূখণ্ডে পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ বা সার্বভৌম ক্ষমতা অস্তিত্বহীন হয়ে পড়ে এবং শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণ বা সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। মূলত 9 মার্চের পূর্ব হতেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে শুরু করে। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি আরও পরিষ্কার হওয়া যায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আইয়ুব খানের লেখায়। আইয়ুব খান 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত সময়কালে ডায়েরি লিখেন। সেই ডায়েরিতে অন্যান্য বিষয়ের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত ঘটনাগুলিও স্থান পায়। 1974 সালে তার মৃত্যুর পর প্রায় 30 বছর ওই ডায়েরির প্রকাশনা আটকে রাখা হয়। অবশেষে 2007 সালে
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ডায়েরিজ অব ফিল্ড মার্শাল আইয়ুব খান নামে প্রকাশিত হয়। তার ডায়েরিতে 1971 সালের 9 মার্চ তারিখের দিনলিপিতে তিনি লিখেন, অ্যাডমিরাল আহসানের সামরিক সচিব, যিনি একসময় আমার কর্মী ছিলেন, পূর্ব পাকিস্তানের গভর্নর পদ হতে অব্যাহতিপ্রাপ্ত অ্যাডমিরাল আহসানের সাথে করাচি ফেরার পূর্বে তিনি তার স্ত্রীর গচ্ছিত রাখা গহনা ব্যাংক থেকে ফেরত চাইলেন। মুজিবুর রহমানের অনুমতি ছাড়া ব্যাংক তা দিতে অস্বীকার করল। এই কর্মকর্তা হতবাক হয়ে গেলেন, কিন্তু তিনি মুজিবুর রহমানের কাছে গেলেন এবং তার হস্তক্ষেপে তিনি গহনাগুলো ফেরত পেলেন। এটা স্পষ্ট যে ওই প্রদেশে সরকারের কার্যকারিতা রহিত হয়েছে এবং মুজিবুর রহমানের দল তার স্থলাভিষিক্ত হয়েছে। টিক্কা খানকে শপথ পাঠ করাতে পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি অস্বীকৃতি জানিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে মুজিবুর রহমান কার্যত শাসক এবং তার নিকট হতেই সবাই আদেশ গ্রহণ করে। কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব সেনানিবাস পর্যন্ত বিস্তৃত, অন্য কোথাও নয়। বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। অর্থাৎ 1971 সালের 9 মার্চের আগেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে শুরু হওয়ার বিষয়টি আইয়ুব খানও অনুধাবন করতে পেরেছিলেন। দৈনিক আজাদ পত্রিকার 13 মার্চ 1971 সংখ্যায় প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে আইয়ুব খান ও গোলাম আজমের বক্তব্যের সমর্থন পাওয়া যায়। প্রেসিডেন্টের প্রতি আসগর খানের পরামর্শ, ঢাকায় যাইয়া ক্ষমতা হস্তান্তর করুন, এই শিরোনামে প্রকাশিত সেই সংবাদ প্রতিবেদনে লেখা হয়, আসগর খান বলেন যে সম্প্রতি পূর্ব পাকিস্তানে প্রধান প্রশাসক পরিবর্তনের দ্বারা জনসাধারণের মনোভাব কিংবা পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই। বর্তমানে পূর্ব পাকিস্তানে একমাত্র কুর্মিটোলা ব্যতীত অপর কোনো স্থানে কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব নাই এবং সেখানেও কেবলমাত্র আংশিকভাবে একমাত্র সামরিক শাসকের অফিস ছাড়া অন্য কোথাও পাকিস্তানের পতাকা উড়িতেছে না। দর্শক, এখানে উল্লেখ করা যেতে পারে যে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান পাকিস্তান বিমান বাহিনীর জনক হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি তার লেখা দ্য বিট্রায়াল অব ইস্ট পাকিস্তান বইয়ের 49 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ অস্তিত্ব লাভ করেছিল। মুজিব কার্যত শাসক হয়ে পড়েছিলেন এবং তার বাড়ি প্রেসিডেন্সিতে পরিণত হয়েছিল। দর্শক মণ্ডলী, 1969 থেকে 1971 মেয়াদে পাকিস্তান সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন গোলাম ওয়াহেদ চৌধুরী। গোলাম ওয়াহেদ চৌধুরীর লেখা দ্য লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান বইয়ে তিনি লিখেন, বাংলাদেশের কার্যত স্বাধীনতার 3 সপ্তাহ মুজিবকে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করার অনন্য সুযোগ করে দিয়েছিল। রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, যাদেরকে তার আদেশ প্রকাশ করতে বলা হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইস্ট পাকিস্তান রাইফেলস, সেই সাথে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের পুলিশ বাহিনী সকলেই কেন্দ্রীয় সরকারের প্রতি নয়, বরং মুজিবের প্রতি তাদের আনুগত্য প্রকাশে ঐক্যবদ্ধ ছিল। 15 মার্চ যখন ইয়াহিয়া ঢাকায় আসেন, তখন তিনি কার্যত বাংলাদেশের একজন বিদেশি অতিথি ছিলেন। পাকিস্তান সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী গোলাম ওয়াহেদ চৌধুরীর ভাষ্য অনুযায়ী 15 মার্চের আগেই কার্যত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় দর্শক, দৈনিক আজাদ পত্রিকার 21 মার্চ 1971 সংখ্যায় গান্ধীর পর মুজিবই অহিংস দুর্জয় শক্তি প্রদর্শন করেন শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রতিবেদনে লেখা হয়, ভারতের সর্বোদয় নেতা ও পাক ভারত বিরোধ মীমাংসা দলের চেয়ারম্যান মিস্টার জয়প্রকাশ নারায়ণ গত 16 মার্চ নয়াদিল্লিতে বলিয়াছেন, জনগণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বিশ্বের প্রতিটি মানুষের ও প্রত্যেক সরকারেরই উচিত শেখ মুজিবুর রহমান ও তাহার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে আকুণ্ঠ সমর্থন দান করা। এই সংবাদ প্রতিবেদন হতে এটি পরিষ্কার যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার তথ্যটি 16 মার্চের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে। দর্শক, মিস্টার জয়প্রকাশ নারায়ণ ছিলেন তৎকালীন ভারতীয় লোকসভার সদস্য। দৈনিক পাকিস্তান পত্রিকার 18 মার্চ 1971 সংখ্যায় মাসিহুর রহমান আর কোনো আপোষ নয় শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রতিবেদনে লেখা হয়, প্রেসিডেন্ট ইয়াহিয়া ও শেখ মুজিবের চলতি আলোচনা সম্পর্কে জনাব মশিউর রহমান বলেন, আমরা মনে করি শেখ মুজিবুর রহমান এখন প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে স্বাধীন পূর্ব বাংলার ক্ষমতা হস্তান্তর সম্পর্কেই আলোচনা করছেন। কারণ পূর্ব বাংলা যে আজ স্বাধীন হয়ে গেছে, এই বাস্তব সত্যকে আজ আর কেউ অস্বীকার করতে পারে না। এই সংবাদ প্রতিবেদন অনুযায়ী 18 মার্চের আগেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। 1971 সালের 23 মার্চ বাংলাদেশে প্রতিরোধ দিবস পালিত হয়।
প্রতিরোধ দিবসে সরকার প্রধান শেখ মুজিবুর রহমানের বাসভবন, হাইকোর্ট ভবন, সচিবালয় সহ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বাঙালির ঘরে ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ঢাকার গভর্নর ভবনের অভ্যন্তরে বসবাসকারী কর্মচারীরা তাদের স্টাফ কোয়ার্টারেও বাংলাদেশের পতাকা উত্তোলন করে। যশোরের ট্যাঙ্ক রোডে ইস্ট পাকিস্তান রাইফেলস দপ্তরে জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করে গার্ড অব অনার দেয় এবং অভিবাদন করে। ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোও তাদের নিজ নিজ দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। পাকিস্তানের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো সেদিন ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছিলেন। সেখানেও বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। প্রতিরোধ দিবসের প্রধান আকর্ষণ ছিল পল্টন ময়দানে অনুষ্ঠিত জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সঙ্গীতের সাথে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ শুরু হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জয় বাংলা বাহিনীর দুটি দল যুদ্ধের মহড়া প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে জয় বাংলা বাহিনী ও উপস্থিত জনতার এক বিরাট অংশ মার্চ করে শেখ মুজিবুর রহমানের বাসভবনে গমন করেন। শেখ মুজিবুর রহমান তার বাসভবনের সামনে জয় বাংলা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। দ্য পিপল পত্রিকার 24 মার্চ 1971 সংখ্যার প্রথম পাতায় একটি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়, যেখানে পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বলছেন, স্যার, আমি কোথাও পাকিস্তানের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। 1971 সালে বাংলাদেশে সংঘটিত প্রধান অভিযুক্তদের অন্যতম রাও ফরমান আলী তার লেখা হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইতে 23 মার্চ প্রসঙ্গে লেখেন, 23 মার্চ ছিল মুজিবের আন্দোলনের চূড়ান্ত দিন। এটি ছিল একটি ঐতিহাসিক দিন। পাকিস্তান দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে, মুজিব দিনটিকে লাহোর প্রস্তাব দিবস হিসেবে উদযাপন করে। এটি ছিল একটি নির্ণায়ক দিন, যেদিন মুজিব স্বাধীনতা ঘোষণা করে তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। পূর্ব পাকিস্তানের ক্যান্টনমেন্টের সীমানার মধ্যেই কেবল পাকিস্তানের পতাকা দেখা গিয়েছিল। ধানমন্ডিতে তার বাসভবনের বারান্দায় দাঁড়িয়ে সমর্থনসূচক স্লোগান দেয়া হাজার হাজার অনুসারীর সামনে তিনি বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 23 মার্চে মুজিব তার গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন। প্রিয় দর্শক, উল্লেখিত তথ্য প্রমাণ হতে দেখা যায় 1971 সালের 23 মার্চ তারিখেই এই ভূখণ্ডে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটির প্রতিষ্ঠা চূড়ান্ত হয়ে যায়। 1971 সালের 23 মার্চে গঠিত ডিফ্যাক্টো বা কার্যত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটি 1971 সালের 6 ডিসেম্বর ভুটান ও ভারতের স্বীকৃতির মাধ্যমে ডি জুর বা আইনত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার এই বয়ানটি আমাদের সামনে এভাবে তুলে ধরা হয় না। এই বয়ানটি কি ভারতীয় বয়ান নাকি পাকিস্তানি বয়ান? কেন জনগণকে এই বয়ানটি জানতে দেওয়া হয় না? কেন ভিন্ন একটি বয়ান আমাদের সামনে উপস্থাপন করা হয়? চিন্তা করুন।